নমস্কার, আমি দেবরাজ। আপনারা দেখছেন শেষের আলো প্রতিবেদন। লোকসভা ভোটের পর 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় আধিকারিক, নেতা, মন্ত্রী, পৌর প্রতিনিধি, পুলিশ আধিকারিক সবাইকে নিয়ে একটা বৈঠক করেন। এই বৈঠকে তিনি সমস্ত আধিকারিক সহ জনপ্রতিনিধিদের ওপর দুর্নীতি, কমিশন খাওয়া থেকে শুরু করে জবরদখল, জলাজমি ভরাট প্রভৃতি নিয়ে তার ক্ষোভ উগরে দেন। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ এই বোধোদয়ের কারণ কী? তার এই সুমতি হওয়ার পিছনে কোনো কি রহস্য লুকিয়ে আছে? এক্ষেত্রে এর পেছনে লুকিয়ে আছে 2024 সালের লোকসভা ভোটের ফলাফলের যে চিত্র, সেই চিত্রটি দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস গ্রাম অঞ্চলে ব্যাপক পরিমাণে ভোট পেলেও শহর অঞ্চলে তাদের ভোটের পরিমাণ অনেকটাই কমেছে। গ্রাম অঞ্চলের মানুষ পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রকল্প, যেরকম কন্যাশ্রী, রূপশ্রী, বৃদ্ধা ভাতা, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে উপকার পেয়েছে, তার ফলে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুরি ভুরি ভোট দিয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসের ঝুলি ভরিয়ে দিয়েছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ, যারা মূলত এই সমস্ত, যাদের কাছে বেশি একটা ম্যাটার করে না, তারা শহরের যে সমস্ত পরিষেবাগুলি যারা তার ভিত্তিতে ভোট দেয়, তাদের সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে। ধরা যাক পশ্চিমবঙ্গে 125টির মতো পৌরসভা আছে, তার মধ্যে 75টি পৌরসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। শহরের মানুষ ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকছে, ফলে তিনি শহরের মানুষের সামনে তার ভাবমূর্তি আবার নতুন করে ঠিক করার জন্যই এত সব কড়া বার্তা দিচ্ছেন। এবার আসি পরের কথায়। এই যে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিক, জনপ্রতিনিধি, তৃণমূলের নেতা নেত্রী, যা সমস্ত যারা আছে সবাই চোর। বাংলাতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বাংলাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা সত্যি যে সমস্ত জায়গায় ঘুষের প্রয়োজন হয়। ঘুষ না দিলে কোনো কাজ সম্পূর্ণ হয় না। মানুষ হসপিটালে গেলে সেখানেও তার ঘুষ দিতে হয়। মানুষ বার্থ সার্টিফিকেট বানাতে গেলেও সেখানে তার ঘুষ দিতে হয়। সমস্ত ক্ষেত্রে ঘুষ যেন পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। কিন্তু এই যে তিনি 24 তারিখে যে কথাগুলো বললেন, সে কথা তিনি এর আগেও আরেকবার বলেছেন। তিনি আরেকবার বলেছেন যে তৃণমূলের নেতারা যারা যারা কাটমানি খেয়েছেন, তারা কাটমানির টাকা ফেরত দিয়ে দেবেন এবং আর কাটমানি নেবেন না। কিন্তু তারপরে কি সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছিল? উত্তরটি হলো হয়নি। তাহলে এত কথা বলাটার মানে কি? মানেটা হলো খুব স্বাভাবিক, 2024-এর ভোট। কারণ তৃণমূল নেতারা যেভাবে চারিদিকে টাকা খাচ্ছে এবং টাকার বিনিময়ে কাজ করছে, টাকা না দিলে কোনো কাজ করছে না, তাতে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার 2026-এর ভোটে জিতে নতুন করে ফিরে আসা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে যে সমস্ত কথাগুলি বলেছে, সেগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত তিনি ঘুষের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রে যে কোনো সরকারি কাজ, রাস্তা তৈরি থেকে শুরু করে বাড়ি বানানো, সমস্ত ক্ষেত্রে ঘুষ নেওয়া চলছে। আর এর সাথে সাথে প্রশাসন এবং তৃণমূল নেতা এবং পুলিশের কিছু অংশ জড়িত। এর ফলে পশ্চিমবাংলার কোনো কাজই টাকা ছাড়া সম্ভব হচ্ছে না। ঘুষ দাও, তারপরে কাজ করাও। এই যে ঘুষের কারবার চলছে, এর ফলে সারা কলকাতায় বেআইনি বড় বড় বহুতল ভরে গেছে এবং এই বহুতলগুলো প্রতিনিয়ত ভেঙে পড়ছে। সেই দায় কার? এগুলো তো প্রথম থেকেই চলছিল। আজ হঠাৎ করে তিনি এই সমস্ত কথা কেন বললেন? শুধু ভোটের রাজনীতি করলেই কি মানুষের জীবন এবং তাদের যে সুবিধা অসুবিধাগুলি নিরাময় করা সম্ভব হবে? এছাড়াও তিনি এই সমস্ত কথাগুলির মধ্য দিয়ে তিনি সুচতুরভাবে নিজেকে একই ধারে শাসক এবং অন্যদিকে তার বিরোধী দুটো ভূমিকায় পালন করতে চাইলেন। সবাইকে বোঝাতে চাইলেন, আমি একমাত্র মানুষ যে একাই এই এই রাজ্যকে দেখছি। আমি নিজেই আমার নিজের বিরোধিতা করছি। আমার নিজের যে সমস্ত দলের নেতা নেত্রী আছে যারা চুরি করছে, তাদের বিরোধিতা করছি এবং আমিই শাসন করছি। পশ্চিমবঙ্গে আমি ছাড়া আর কেউ নেই। তিনি ঘুষ নিয়ে বলতে গিয়ে আরও একটি কথা এড়িয়ে গেলেন, সেটি হচ্ছে শিক্ষিত যুবক যুবতীদের কথা, যারা আজকে চাকরি পাচ্ছে না। সমস্ত চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত চাকরি বিক্রি হওয়ার ফলে বেকার যুবক যুবতীরা আজকে পথে বসেছে। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি দীর্ঘ 13 বছর ধরে ক্ষমতায় থাকার সত্ত্বেও এই যে চাকা দিয়ে চাকরি যে বিক্রি হচ্ছে, এর
কোনো নির্দিষ্ট সুরাহা বের করতে পারেনি। এই দায় তিনি কার দেবেন? কোন নেতার ঘাড়ে দেবেন? এই দায় তাকে অবশ্যই তাকেই নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় থেকে এড়িয়ে যেতে পারেন না। কারণ আজকে বিনা টাকা দিয়ে পশ্চিমবঙ্গে একটি চাকরি হচ্ছে, এখন দেখা যাচ্ছে না। সমস্ত প্রত্যেকটা চাকরিতে দুর্নীতি আর দুর্নীতি ভরে গিয়েছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার জিতে ক্ষমতায় আসতে হলে এই চাকরির দুর্নীতি বন্ধ করতে হবে। না হলে যুবক যুবতীরা তৃণমূল থেকে মুখ সরিয়ে নেবে। এরপর আসি জবরদখল নিয়ে। দ্বিতীয় বিষয়টি তিনি জোর দিয়ে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শহরগুলিতে সরকারি জমির জবরদখল হচ্ছে। তার সাথে যুক্ত আছে নেতা মন্ত্রীরা। আচ্ছা, এটা কি তিনি এর আগে জানতেন না? এর আগে অবশ্যই জানতেন। কিন্তু তিনি এটাকে লুকিয়ে গেছেন বা এটাকে সামাল দিয়ে গেছেন। এখন জল যখন মাথায় উঠে গেছে তখন তিনি এটাকে সবার সামনে নিয়ে এসে আর নিজের ভাবমূর্তি আবার পরিষ্কার করার চেষ্টা করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন শহর যদি একবার হাত থেকে চলে যায় পরবর্তীকালে তার ভোটে জেতা সম্ভব হবে না। আবার নতুন করে মুখ্যমন্ত্রীর স্বপ্ন তার স্বপ্নই থেকে যাবে। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গের শহরগুলিতে বিশেষ করে কলকাতা সহ কলকাতা লাগোয়া যে শহরগুলি আছে সেখানে রাস্তার পাশে যে ফুটপাতগুলির জবরদখলের কথা বলেছে, জবরদখল হয়ে যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের নাকি সংস্কৃতি নষ্ট হচ্ছে, পশ্চিমবঙ্গের আইডেন্টিটি নষ্ট হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার কথা বলেছে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই জবরদখল প্রক্রিয়া চলছে, এর সাথে কারা জড়িত? এর সাথে তৃণমূলের একটি স্তরের নেতারা, তারা টাকা খেয়েছে এবং তার সাথে প্রশাসন, পুলিশ, তারা টাকা খেয়েছে এবং এই সমস্ত মানুষগুলোকে সেখানে ব্যবসা করতে বসিয়েছে। আজ যখন দেখছে যে শহরের মানুষ এতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তখন তাদেরকে ছুঁড়ে ফেলা দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, তার প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে বিভিন্ন ফুটপাতে যে সমস্ত গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা চালাচ্ছিল, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তাদের শেষ যে সম্বলটুকু সেগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু তারা সেখানে যখন কাজ ব্যবসা করতে বসে, তখন তারা তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদেরকে পয়সা দিয়েছে। তাহলে তাদের সেই পয়সা ফেরত দেওয়ার দায়িত্ব কে নেবে? এটা ঠিক যে জবরদখল সরকারি জায়গায় এটা অনুচিত। এটাকে বন্ধ করতে হবে, এদের উচ্ছেদ করতে হবে। কিন্তু যে সমস্ত মানুষগুলো যাদের আজকে জীবিকা যাচ্ছে, তাদের দায়ভার কে নেবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো এই দায়ভার নিতে হবে। এই দায়ভার কে নেবে? কারণ আমাদের রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা আছে, যারা আজকে পড়াশুনো করেও চাকরি পাচ্ছে না, তারা গিয়ে কোথাও গিয়ে একটা চপের দোকান খুলছে, কেউ চায়ের দোকান খুলছে, সেই ফুটপাতে গিয়েই চায়ের দোকান খুলছে। আজ তাদের শেষ সম্বলটুকু যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তা দেখে সারা পশ্চিমবঙ্গবাসী স্তব্ধ। কারণ আমাদের রাজ্যে এরকম বুলডোজার এর যে সংস্কৃতি, এটা ছিল না। এই প্রথমবার আমাদের রাজ্যে মানুষ দেখছে বুলডোজার দিয়ে কিভাবে মানুষের জীবন জীবিকা ধ্বংস করা হচ্ছে। মানুষ কখনো এটা ভাবেনি যে আমাদের রাজ্যে এই বুলডোজার চলবে। এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্যান্য রাজ্যে দেখেছি, কিন্তু আমাদের রাজ্যে এরকম সংস্কৃতি তো ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘৃণ্য রাজনীতির জন্য এই সংস্কৃতি আমাদের রাজ্যে নিয়ে আসছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এছাড়াও আমাদের রাজ্যে যখন শিল্পের দেখা নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে চপ ভাজাটাও একটা শিল্প, চায়ের দোকান করাটাও একটা শিল্প। তারা যে কোনো যুবক যুবতীরা তারা গিয়ে চপ ভাজতে পারে, চায়ের দোকান করতে পারে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু কথা নয়, তারা পেটের দায়ে এই গ্রাম থেকে শিক্ষিত যুবক যুবতী এবং গরিব মানুষ কলকাতা ছুটে গিয়েছে এবং কলকাতায় গিয়ে তারা তাদের জীবিকার জন্য একটি জায়গাতে তারা বসেছে এবং তার জন্য তাদের টাকা দিতে হয়েছে তৃণমূল নেতাদেরকে বা প্রশাসনকে। তারপরেও তাদের কাছ থেকে সেটা কেড়ে নিচ্ছে সরকার। এরপর তিনি শেষ যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হচ্ছে আইডেন্টিটি। পশ্চিমবঙ্গের আইডেন্টিটি নষ্ট হচ্ছে। কারণ নাকি বাইরের রাজ্য থেকে লোক আসছে এবং ফুটপাত দখল করে নিচ্ছে, কলকাতা দখল করে নিচ্ছে। বাইরের রাজ্যের থেকে লোক এসে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করছে, আইডেন্টিটি নষ্ট করছে। এর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও 2026-এর ভোটের যে গুটি সেটা সাজানোর চেষ্টা করলো। কারণ এরপর ভোটে তিনি যে আইডেন্টিটির মাধ্যমে যে ন্যাশনালিজম, পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদ, যে ভাষার ভিত্তিতে, কালচারের ভিত্তিতে জাতীয়তাবাদের মাধ্যমে ভোটে জেতার জন্য তিনি গুটি সাজাচ্ছেন। কিন্তু একটা কথা, এই এই যে জাতীয়তাবাদ, এই ভাষার ভিত্তিতে বা সংস্কৃতির ভিত্তিতে, এটা দীর্ঘমেয়াদী নয়। এটা স্বল্পমেয়াদী লাভ দিলেও দীর্ঘমেয়াদী লাভ দেয় না। কারণ আমরা দেখেছি যে
কেন্দ্রীয় স্তরে বা বিভিন্ন রাজ্যে বিজেপি যেভাবে হিন্দু জাতীয়তাবাদকে সামনে নিয়ে এবারের লোকসভা ভোটে গিয়েছিল, তখন দেখা যাচ্ছে যে এবারের লোকসভায় বিজেপির এই হিন্দু জাতীয়তাবাদ যে সমস্ত রাজ্যগুলোতে এই যে হিন্দু জাতীয়তাবাদের প্রয়োগশালা, হিন্দুত্বের প্রয়োগশালা, সেখানেও বিজেপি এবার হেরেছে। কারণ এটা দীর্ঘমেয়াদী নয়। এই যে জাতীয়তাবাদের মাধ্যমে আপনি একবার জিততে পারেন, দুবার জিততে পারেন, কিন্তু আপনি এ এর এর মধ্য দিয়ে ক্ষমতায় সারা জীবন টিকে থাকতে পারবেন না। আমাদের প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।